আজকে যখন আমাদের জাতীয় পর্যায়ে আমাদের দেশে যখন ইলেকট্রনিক মিডিয়ার যখন দৌরাত্ম্য, আপনার যদি খেয়াল থেকে থাকে যে তৎকালীন সময় প্রিন্ট মিডিয়ার জন্য ছোট করে থাকলেও কিন্তু আইন আদালত সম্পর্কিত একটা নিউজ কিন্তু থাকতো, কিন্তু সেটা এত প্রমিনেন্স কখনো পায়নি। আমি যখন প্রিন্ট মিডিয়ার কথা বলছি তখন আইন আদালত সংশ্লিষ্ট সংগঠন সম্পর্কিত শোক বার্তা ওই কোনো রকম সেকেন্ড পেজে লাস্ট পেজের আগে ছোট্ট একটা কলাম দিয়ে সমস্ত নিউজ থাকতো। সেই সময় এখন আর নেই। এখন সংবাদপত্রের হেডলাইন, মিডিয়া হাউজের অনলাইন ইলেকট্রনিক মিডিয়া অনেক সংবাদ প্রতিনিয়ত আমাদের হেডলাইন তৈরি হয়। সুতরাং আজকের আইন আদালত সম্পর্কিত সাংবাদিকদের সাংবাদিকতা এবং মানুষের কাছে সত্য খবরটি তুলে ধরার ক্ষেত্রে আপনারা যে অগ্রণী ভূমিকা পালন করেন, সেজন্য আমাদের পক্ষ থেকে, আইনজীবী সমাজের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরুতেই জনাব শিশির মনির বেশ কয়েকটি কথা বলেছেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তার এই বক্তব্যের সঙ্গে শতভাগ একমত। বাংলাদেশে প্রচুর মামলা অনিষ্পন্ন অবস্থায় আছে এবং আমি সবসময় যে কথা বলে থাকি, প্রচলিত ধারায় প্রচলিত বিচার ব্যবস্থায় যদি আমরা বাংলাদেশে মামলার স্তূপ কমাতে যাই সেটা কখনোই সম্ভব না। প্রচলিত ব্যবস্থায় যদি আমরা কোনো কারণে সব মামলায় নিষ্পত্তি করতে চাই সেটাও সম্ভব না। আমাদের বিচারকের অপরূপতা আছে, আমাদের অনেকের দক্ষতার অভাব আছে। অনেক ক্ষেত্রে মামলার নানা বিচারিক প্রক্রিয়ার মধ্যে যেটা আইনসঙ্গত হওয়া দরকার সেটি না হয়ে নানা রকম রাজনীতি কাজ করেছে। বিশেষ করে বিগত সময়ে, বিশেষ করে 5ই আগস্টের পূর্ববর্তী দীর্ঘ সময় আমরা বাংলাদেশে বিভিন্ন বিচারিক অফিসারদের নানা রকম অবিচারের কথা শুনেছি। কিছুক্ষণ আগে আমাদের জনাব মোহাম্মদ আলী সাহেব একজন বিচারপতির নাম উল্লেখ করে বললেন যে তখনও কিন্তু সংবাদপত্র মিডিয়া তখন কিন্তু প্রতিনিয়ত সংবাদের শিরোনাম হতো। তবে সে সময় আমরা অনেক ক্ষেত্রে দেখেছি সেটা অতিরঞ্জনও ঘটেছে। এই অতিরঞ্জনের ফল কিন্তু কখনো বই আনে না। আরেকটি কথা আমি আপনাদেরকে বলতে চাই, দেখুন আমাদের দেশে বিচার ব্যবস্থার ক্ষেত্রে বিচার হবে আদালতের মাধ্যমে। মিডিয়ার মাধ্যমে যেন কোনো কারণে বিচার না হয় সেক্ষেত্রে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ মিডিয়ার মাধ্যমে বিচারটা, যেমন আজকে যখন আমরা ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা জায়গায় যখন সংবাদ দেখি, পর্যবেক্ষণ করি, এই সমস্যা কিন্তু পৃথিবীতে আজকেই প্রথম না। 1954 সালে স্যাম শেফার্ড নামের একজন আমেরিকান রাইটার এবং স্ক্রিন প্লেয়ার ছিলেন। তিনিও কিন্তু দীর্ঘদিন পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি তার স্ত্রীকে, প্রেগনেন্ট স্ত্রীকে হত্যা করেছিলেন। সেই বিচারের ক্ষেত্রেও কিন্তু আদালত বলেছিল যে তৎকালীন সময়ে তার মতো একজন আলোচিত ব্যক্তির বিচারের ক্ষেত্রে তখন মিডিয়া এত বেশি অতিরঞ্জন করেছেন, সেটাও তার বিচারকে প্রভাবিত করেছে। সুতরাং আমি প্রত্যাশা করব যে সংবাদকর্মী, সাংবাদিক বন্ধুরা, আপনারা যখন কোনো সংবাদ প্রচার করবেন আপনাদের সেই ক্ষেত্রে নির্মোহভাবে শুধুমাত্র সংবাদটুকু জনগণের কাছে তুলে ধরতে হবে। আমাদের সংবিধানে সংবাদপত্রের স্বাধীনতা কিন্তু সুনিশ্চিত, কিন্তু স্ট্রেইট ওয়ে ফান্ডামেন্টাল রাইটস কিন্তু না। এর কতকগুলো ক্ষেত্রে আমাদের যৌক্তিক বিধিনিষেধ, বাধা নিষেধ সাপেক্ষে কিন্তু এই যৌক্তিকতা। একদিকে যেমন জনগণ এবং প্রত্যেকটা মানুষের তথ্য জানার অধিকার আছে, তেমনিভাবে আপনার অবাধ সংবাদ প্রবাহ সেটাও যেন সুনিশ্চিত, সেটা একটা ব্যালেন্স আমাদের করতে হবে। আর শিশির মনিরের প্রসঙ্গটি নিয়ে আমি আরেকটি কথা বলতে চাই। উনি বলেছেন যে মামলা নিষ্পত্তি করার ক্ষেত্রে অ্যাডহক বিচারপতি। দেখেন আমাদের বিডিআর হত্যা মামলার হাইকোর্টের কবে রায় হয়েছে, কতজন মানুষ ফাঁসির কাস্টে, এই বিশাল একটি রায়, সেটাও কিন্তু আমরা কিন্তু বিচার সম্পন্ন করতে পারি নাই। তবে হ্যাঁ, অতি সম্প্রতি এটাও কিন্তু আমাদের একটা ডেভেলপমেন্ট। নারী এবং শিশু নির্যাতন দমন আইন, যে আইনের ভিত্তিতে এবং এই আইনের অধীনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের এবং সেই রেফারেন্সগুলো, আপিলগুলো নিষ্পত্তির জন্য বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি অতি সম্প্রতি একটি বিশেষ বেঞ্চ গঠন করেছেন। গত রোববার থেকে সেই বেঞ্চে 20টি মামলা এবং রামিসার মামলাটা আসলে কমপক্ষে 21টি মামলার বিচার হবে। আরও কয়েকটি বেঞ্চ আছে মৃত্যুদণ্ডের মামলা শুনানির জন্য। আমি প্রত্যাশা করব মৃত্যুদণ্ডের আসামি যারা থাকেন, যারা ভিকটিম পরিবার, তারাও যেমন বিচার চান, আবার যারা মৃত্যুদণ্ডের শিকার হয়ে দীর্ঘদিন পর্যন্ত মৃত্যুদণ্ডের প্রকোষ্ঠে বসবাস করেন তাদেরও কিন্তু যত দ্রুত সম্ভব তাদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হয় খালাস অথবা তাদের সাজা ভোগ করারও কিন্তু একটা রাইট রয়েছে এবং এটা রাষ্ট্রের দায়িত্ব এটা সুনিশ্চিত করা।
সেই পয়েন্টে আমি তার সঙ্গে সম্পূর্ণভাবে একমত। বর্তমানে একথাও সত্যি, দেখেন আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এসেছি যে দীর্ঘদিনের ফ্যাসিবাদের উত্তর অন্তর্বর্তীকালীন সরকারের পরে বাংলাদেশের অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। এবং নতুন সরকারের যাত্রা শুরুর দিকে অ্যাজ অ্যাটর্নি জেনারেল আমি প্রায় 3 মাস আমি দায়িত্ব পালন করেছি। কোনো মামলায় কোনো ব্যক্তির পক্ষে কিংবা রাষ্ট্রের যে প্রচলিত বিচার ব্যবস্থাকে বিন্দুমাত্র কোনো রকম ব্যত্যয় ঘটুক এমন কোনো রাজনৈতিক চাপ কিংবা এমন কোনো রাজনৈতিক প্রত্যাশা, এমনকি কোনো রাজনৈতিক কথা কেউ আমাকে আজ পর্যন্ত বলেননি। এ থেকে প্রমাণিত হয় যে বর্তমান সরকার, যারা দীর্ঘ বাংলাদেশের ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট ছিলেন এবং যারা মনে করেন যে আগামী দিনে সুন্দর বাংলাদেশ উপহার দিবেন, তাদের পক্ষ থেকে আমার কাছে মনে হচ্ছে তারা বিচার বিভাগে স্বাধীনভাবে কাজ করতে দিতে চান। আমি অ্যাটর্নি জেনারেল অফিস এবং আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসকে অত্যন্ত স্বাধীনভাবে কাজ করতে চান। তাদের প্রত্যাশা হচ্ছে যে আমরা যে ক্ষেত্রে কাজ করব সেই ক্ষেত্রে সততার সঙ্গে কাজ করব। তারা মনে করে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব রাখব। তারা বিশ্বাস করে বিচার বিভাগ তার স্বাধীনভাবে তার বিচার কার্য পরিচালনা করবে কোনো রকম হস্তক্ষেপ ছাড়া। এবং আপনারা খেয়াল করে দেখেন, অতি সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে বাংলাদেশের সাবেক আইজিবি জনাব বেনজির আহমেদের দুবাই, আবুধাবিতে গ্রেপ্তার, ইউনাইটেড আরব এমিরেটসে গ্রেপ্তার সম্পর্কিত কিন্তু একটি বিবৃতি দিয়েছেন এবং সেক্ষেত্রে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন। অতি সম্প্রতি রামিসার যে নির্মম শিশু, যিনি ধর্ষণ এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সে ব্যাপারে রাষ্ট্রের প্রধান, সরকার প্রধান জনাব তারেক রহমান, তিনি এবং তার সরকারের যে রাজনৈতিক অঙ্গীকার অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থার মাধ্যমে প্রকৃত দোষীদেরকে সাজা দেওয়ার যে প্রক্রিয়া, সেটি কিন্তু দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হয়েছে। এখন বিষয়টি সুপ্রিম কোর্টে পেন্ডিং আপিল বিভাগে। অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে আমরাও কিন্তু বিশেষ কমিটি গঠন করেছি, বিশেষ সেল গঠন করেছি আইনজীবীদের, যেন দ্রুততম সময়ের মধ্যে এই বিচারের আপিলটি নিষ্পত্তি হয় এবং মানুষ যেন প্রকৃতপক্ষে যে রায়টি হয়েছে সেই রায়টির কার্যকর দেখতে চাই। কারণ অপরাধ যদি কোনো কারণে তার সুষ্ঠু বিচার না হয়, সাধারণ মানুষ যদি সেই বিচারটির যদি ফলাফল দেখতে না পায়, তাহলে আপনি যত বিচারই বলেন না কেন, সাময়িকভাবে এটা হয়তো মিডিয়া সেন্সেশন তৈরি করবে, কিন্তু চূড়ান্ত বিবেচনায় জনগণকে কিন্তু আশ্বস্ত করবে না। সুতরাং জনগণকে এই মর্মে আশ্বস্ত করতে হবে যে তারা কোনো অপরাধ ঘটলে সেই অপরাধের জন্য রাষ্ট্র যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে, সুষ্ঠু তদন্ত করে, দোষী ব্যক্তিদের চিহ্নিত করে, তাদের বিচারের মুখোমুখি করে এবং বিচার বিভাগের দায়িত্ব হচ্ছে যত দ্রুততম সময়ের মধ্যে আসামিকেও যথোপযুক্ত সুযোগ এবং অধিকার দেওয়ার মাধ্যমে তার বিচারটা সুসম্পন্ন করা। আপিলের যে প্রক্রিয়া, আমাদের চেষ্টা থাকবে যত দ্রুততম সময়ের মধ্যে সেটা নিষ্পন্ন করা এবং এটা চূড়ান্ত বিবেচনায় এই রায়টি কার্যকরের দিকে যাওয়া। এটা হচ্ছে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব। এবং সেক্ষেত্রে আমরা আপনাদেরকে এতটুকু বলতে পারি যে বর্তমানে আমরা যারা দায়িত্ব পালন করছি, আমরা কোনো রকম চাপ, কারো রাগ, কারো বিরাগ, কারো পছন্দ অপছন্দ কোনো কিছু আমাদের কার্যক্রমের ক্ষেত্রে কোনো রকম বাধা সৃষ্টি করছে না এবং আমি প্রত্যাশা করি আগামী দিনেও সেটি করবে না। আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে দেখেন যে সুপ্রিম কোর্টের সাংবাদিকদের বিভিন্ন আদালতে প্রবেশের ক্ষেত্রে বিষয়টি আপনারা আমাকে বলেছেন, যথার্থই জনাব ডালিম সাহেব বলেছেন। আমি দায়িত্ব গ্রহণের পরে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির কাছে বিষয়টি উপস্থাপন করেছি। মাননীয় প্রধান বিচারপতি এই বিষয়টি নিশ্চয়ই ভাববেন। আমার মনে হয় যে এখন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন নেতৃত্ব এসেছে দীর্ঘদিন পরে, বিশেষ করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে ভোট ডাকাতি, ভোট চুরির মাধ্যমে যে এটাকে একটা আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবীদের যে সম্মানহানি ঘটনা হয়েছে, এবার অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে অনেক কমিটি গঠিত হয়েছে, আমরা অ্যাটর্নি জেনারেল অফিস আমরা তাদের সহযোগিতা নিয়ে, এবং এখানে আরও সুবিধা হয়েছে কি যে আমাদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অত্যন্ত চৌকস সাবেক সম্পাদক, যিনি এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আমাদের আধুনিকায়নের যে ছোঁয়া যিনি লাগিয়েছিলেন, যিনি বর্তমানে অতি সম্প্রতি বিএনপির জাতীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনি অ্যাট দ্য সেম টাইম জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি। আমার মনে হয় আমরা সবাই সম্মিলিতভাবে যদি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে আমরা যদি আপনাদের এই বিষয়টি বলতে পারি, আমি অনেকে নিশ্চয়ই উনি আমাদের এই বিষয়টি বিবেচনা করবেন। সেক্ষেত্রে আমার মনে হয় যেটি শিশির মনির প্রস্তাব করেছে সেটি হতে পারে যে আমাদের জন্য কিছু একটা কোড থাকতে পারে, স্পেশাল অ্যাসাইনমেন্ট থাকতে পারে, মিডিয়া হাউসের জন্য স্পেশাল কার্ড থাকতে পারে, এবং সেক্ষেত্রে আমাদের রিপোর্টিংয়ের ক্ষেত্রে যদি কোনো গাইডলাইনও থাকে আমার তো মনে হয় কোনো অসুবিধা হওয়ার কথা না। কারণ আসলে একথা সত্যি, আপনারা মানবেন, অনেক সময়
আমরা যখন বিচারিক প্রক্রিয়ায় অনেক বিচারপতির সঙ্গে যখন আইনজীবীরা যখন আমরা কথা বলি, তাহলে কিন্তু সব কথা কিন্তু আলটিমেটলি রেকর্ডেড হয় না, চূড়ান্ত রায়ে কিন্তু তার প্রতিফলিত হয় না। কিন্তু একটা মামলার বোঝার জন্যে বিচারকদের পক্ষ থেকেও হয়তো অনেক মন্তব্য করা হয়, আইনজীবীদের পক্ষ থেকেও আমাদের সব মন্তব্য করা হয়।